হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং সিজন 2 এর শেষ পর্বে, পর্ব 21-এ। এই পর্বে শুরুতেই আমরা দেখতে পাই মিন বিয়ঙ্গুর শ্যাডো বের হওয়া দেখে এই সময় বায়াকিওনো খুবই চমকে যায়। সে বুঝতে পারে যে এটা সাং জিনভোর একটা স্কিল, সে মৃত মানুষের শ্যাডো বের করতে পারে। আর শুধুমাত্র বায়াকিওনোই নয়, এই সময় জং ইন, ডং হুক এবং বাকি সবাইও এটা দেখে চমকে যায়। এখন মিন বিয়ঙ্গুর শ্যাডো এগিয়ে যায় চাহিনের দিকে, আর সে চাহিনকে হিল করতে শুরু করে। যেটা দেখে এই সময় সাং জিনভো বায়াকিওনোকে বলে, মিন বিয়ঙ্গু যে কি ধরনের লোক সেটা আমি বুঝতে পারছি। আমি ওকে কোনো অর্ডারও দিইনি চাহিনকে হিল করার, কিন্তু ও হিলিং শুরু করে দিয়েছে। যেটা শুনে এখন বায়াকিওনো কাঁদতে শুরু করে। সে বলে, না, এটা মিন বিয়ঙ্গু না, এটা কোনোভাবে মিন বিয়ঙ্গু হতে পারে না। অন্যদিকে ক্যামেরাম্যানও এখন বুঝতে পারে যে তাকে ক্যামেরা বন্ধ করতে কেন বলা হয়েছিল, কেননা সবাই যদি তার এই স্কিল বিষয়ে জেনে যায় তাহলে ব্যাপারটা হয়তো খারাপও হতে পারে। আর এরপরে জংইনও বুঝতে পারে যে সাং জিনভো হয়তো এমন একটা হান্টার যে কিনা বিস্টদেরকে মেরে লেভেল আপ করে। সে এখন ভাবে যে সাং জিনভোর পাওয়ারের লিমিট আসলে কতটা, তার কাছে কি আনলিমিটেড পাওয়ার আছে। এদিকে বায়াকিওনো এখন সাং জিনভোকে বলে, দেখো, মিন বিয়ঙ্গু এমন একটা লোক ছিল যে কোনো সময়ই লড়াই করা পছন্দ করতো না, তাই আমি তোমাকে এটা বলবো, তুমি প্লিজ মিন বিয়ঙ্গুকে তোমার শ্যাডো বিস্ট হিসেবে ব্যবহার করো না। তার এই কথা বলার পর জিনভো প্রথমেই তার কাঁধের থেকে বায়াকিওনোর হাত সরিয়ে দেয় আর বলে, এর আগেও যখন আপনি আমার কাঁধে হাত রেখেছিলেন তখন আপনি আমাকে একটা অর্ডার দিচ্ছিলেন, আর এখন আপনি আমাকে রিকোয়েস্ট করছেন। তবে যাই হোক, আপনি বলুন কিংবা না বলুন, আপনি বিয়ঙ্গুর ব্যাপারে যেরকম ভাবছেন আমিও ঠিক সেরকমই ভাবছি। এই বলে সে বিয়ঙ্গুর দিকে এগিয়ে যায় আর তাকে ছুঁয়ে বলে ক্যান্সেল এক্সট্রাকশন, যে কারণে বিয়ঙ্গুর শ্যাডোটা নষ্ট হয়ে যায়। যেটা দেখে বায়াকিওনো এই সময় খুশি হয়, আর বিয়ঙ্গুর শ্যাডো যেতে যেতে সেও খুশি থাকে। আর বায়াকিওনো এই সময় সাং জিনভোকে খুবই ধন্যবাদ জানায়। এখন তারা সমস্ত হান্টাররা মিলে চলে যায় হেলিকপ্টারের দিকে, যেখানে গিয়ে সাং জিনভো সবাইকে বলে, তোমরা সবাই চলে যাও, আমার এইখানে আরও কিছু কাজ আছে, আমি সেগুলোকে মিটিয়ে তারপর আসছি। যার এই কথা শুনে বায়াকিওনো বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমাদের এখানকার রেইডটা আসলে এখনও কমপ্লিট হয়নি। আর এখন তারা আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেখানে এখনও অনেক পিঁপড়ে রয়েছে। যেটা দেখে এই সময় সাং জিনভো বলে, আমি প্রথমে তো তোমাদেরকে এখান থেকে বেরোনোর রাস্তাটা ক্লিয়ার করে দিই, তারপর আমি আমার বাকি কাজ করছি। এই বলেই সে কাইসেলকে সেইখানে ডাকে, আর হেলিকপ্টার যেখান দিয়ে যাবে সেই রাস্তাটা ক্লিয়ার করতে থাকে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে সমস্ত জাপানিজ হান্টাররা এই রেডে এসেছিল তাদের মধ্যে শুধুমাত্র দুজনই বেঁচে আছে, আর তারা এখন একটা জাহাজের মধ্যে রয়েছে। সেখানে ব্লেড গিল্ডের ভাইস গিল্ড মাস্টার সুগিমোটোও থাকে। তার সামনে এখন অন্য হান্টারটা বলতে থাকে, তোমরা জানো না ওই মনস্টারটা কত পাওয়ারফুল, ওই মনস্টারটা মিস্টার গতোকে একবারই মেরে ফেলেছে। আমাদের মতো হান্টারের পক্ষে ওই মনস্টারটাকে মারা কোনোভাবেই সম্ভব না। জেজু আইল্যান্ডের এই রেডটা একটা ফেলিয়ার রেড, আমরা এই রেডটা কোনোদিনও কমপ্লিট করতে পারবো না। তার এই কথা শুনে এখন সুগিমোটো বলে, তোমাকে রেড নিয়ে অত চাপ নিতে হবে না, রেডটা অলরেডি শেষ হয়ে গেছে। সাউথ কোরিয়ান হান্টারদের থেকে এখনই আমার কাছে নোটিফিকেশান এসছে যে তারা কুইনকে তো মেরে ফেলেছেই, আর ওই পাওয়ারফুল সোলজারটাকেও মেরে ফেলেছে। আর এই সময় সুগিমোটোর মনে পড়ে যে গত তাকে বলেছিল যে কোরিয়াতেও একটা পাওয়ারফুল হান্টার আছে, হয়তো গতর থেকেও বেশি পাওয়ারফুল। আর হ্যাঁ, এটা সত্যি, তার নাম সাং জিনভো। আর এই সমস্ত চলাকালীনই তাদের কাছে একটা লোক এসে বলে, অনেকগুলো পিঁপড়ে উড়ে এইদিকে আসছে। এখনও এই দ্বীপের সব পিঁপড়েরা মরেনি, তারা এখন উড়ে উড়ে সব বাইরের দ্বীপগুলোর দিকে যাচ্ছে। যেটা শুনে সুগিমোটো এখন তার সমস্ত হান্টারকে তৈরি হয়ে যেতে বলে, আর বলে যে এই পিঁপড়েগুলোকে এখান থেকে বাইরে বেরোতে দিলে হবে না, তাদেরকে এখানেই মারতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিনভো এখন চলে গেছে ডানজেনের ভেতরে, আর সেইখানে গিয়ে সে সমস্ত পিঁপড়ের ডিমগুলোকে নষ্ট করছে। আর এখন সেইটা দেখে অবাক হচ্ছে যে পিঁপড়ের ডিমগুলোকে নষ্ট করার জন্য তার এক্সপিরিয়েন্স পাওয়ার বাড়ছে। আর এরপরে সে তার ইনভেন্টরি খোলে, যেখানে সে অনেক অস্ত্র দেখতে পায়। সে ভাবে, বাপরে, অনেক অস্ত্র জমে গেছে, এই সবগুলোকে তো আমি এখনো পর্যন্ত ব্যবহারও করিনি। আর এরপরে সে সেখান থেকে একটা বড় তরোয়াল বের করে, যেটা সে পেয়েছিল ডিমন্স কিং ব্যারনকে মেরে। আর এই তলোয়ারে নাকি ইলেকট্রিসিটির পাওয়ার আছে। সে এখন এই তরোয়ালের ব্যবহার করে পুরো গুহার ভেতরে কারেন্ট ছড়িয়ে দেয়। তরোয়ালটার এরকম পাওয়ার দেখে সাং জিনভো মনে মনে ভাবে, বাপরে, এই তরোয়ালটা ভেতরে কি করছিল, এটা তো আমার বাইরে সবসময় ব্যবহার করার দরকার। অন্যদিকে আমরা দেখতে পাই যে আমেরিকাতে ফেডারেল ব্যুরোর ডাইরেক্টর এই সময় সাং জিনভোর ভিডিওটা দেখছিল, যেখানে সে সেই বড় পিঁপড়েটাকে মারছিল। আর এই সময় সে তার পাশে থাকা ভাইস ডিরেক্টর মাইকেলকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে এসছো সেটা আমাকে পরিষ্কার করে বলো তো, এত রাতে তো নিশ্চয়ই তুমি আর শুধু এই ভিডিও দেখাতে আসবে না। এই সময় মাইকেল থেকে বলে, এই হান্টারটা এমন একটা হান্টার যে কিনা কয়েকশো শ্যাডো বিস্টকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে। এরকম একটা পাওয়ারফুল হান্টার কোরিয়াতে কি করছে, ওর তো আমাদের আমেরিকাতে থাকার দরকার। যেটা শুনে ডাইরেক্টর থেকে জিজ্ঞাসা করে,
করে। তোমার কাছে কি এর বিষয়ে আর কোনো অন্য ইনফরমেশন আছে? এই সময় মাইকেল থেকে জানায় কিছুদিন আগে আমেরিকাতে একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে এস র্যাঙ্ক হান্টার হোয়াং ডংসোকে অন্য একটা হান্টার মেরে অবস্থা খারাপ করে দিয়েছিল। সেই হান্টারটার নাম ছিল সাং ইলহওয়ান, আর থেকে পাওয়া গেছিল একটা এ র্যাঙ্কের ডানজানে। আর সেটাও বলেছিল যে সে নাকি একটা সাউথ কোরিয়ান হান্টার। আর এই সমস্ত ইনফরমেশন মিলিয়েই আমরা জানতে পারি যে সাং জিনভো আর কেউ না বরঞ্চ ওই হান্টারটারই ছেলে। কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো এখন আমাদের কাছেই আছে। পুরো দুনিয়া এখন এই সমস্ত বিষয়ে তেমন কিছু জানে না, তাই আমাদেরকে যা করার তাড়াতাড়ি করতে হবে আর সাং জিনভোকে আমাদের কান্ট্রিতে নিয়ে আসতে হবে। এখন ডেভিড তার এই সমস্ত কথা শুনে বলে, অলরেডি সাউথ কোরিয়ার একটা এস র্যাঙ্ক হান্টার আমাদের দেশে রয়েছে। এখন যদি আমরা সেখান থেকে আরও একটা এস র্যাঙ্কের হান্টারকে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা হতে পারে। যেটা শুনে মাইকেল এই সময় বলে, সমস্যা হয় হোক না, কিন্তু এই হান্টারটা খুবই পাওয়ারফুল। আপনার কি মনে হয় না যে আমাদের এইটুকু রিস্ক নেওয়ার দরকার? যেটা শুনে এই সময় ডেভিড বলে, তুমি কি ওই হান্টারটাকে মানাতে পারবে আমাদের দেশে আসার জন্য? যার উত্তরে মাইকেল বলে, আমি চেষ্টা তো করতেই পারি, তাই না? অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনভো এখনও ডানজেনের ভেতরেই ছিল। সেই ডানজেনের ভেতরের বাকি সমস্ত পিঁপড়েকে আর পিঁপড়ের ডিমগুলোকে মেরে মেরে তার লেভেল এখন হয়ে যায় 100। আর এরপরে সে এগিয়ে যায় ওই পাওয়ারফুল পিঁপড়েটার কাছে। সে বুঝতে পারে যেই মরা পিঁপড়েটা এখানে পড়ে আছে তার থেকেও প্রচুর পরিমাণে পাওয়ার বেরোচ্ছে। সে এখন এই পিঁপড়েটার শ্যাডো বের করতে চায়, কিন্তু যখনই সে এই কাজটা শুরু করে তখনই সে একটা অন্য জায়গাতে চলে যায়। সে তার চারিপাশে শুধুমাত্র অন্ধকার দেখতে পায়। সাং জিনভো বুঝতে পারে না যে তার সঙ্গে এই সময় কি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সে নর্মাল হয়ে যায়। আর এখন সেই পিঁপড়েটার শ্যাডো তার সামনে দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি তো ভেবেছিলাম বোধহয় আমি ফেল হয়ে গেলাম, আমি হয়তো তোমার শ্যাডো বের করতে পারলাম না। যাই হোক, এই সময় সে লক্ষ্য করে যে এই পিঁপড়েটার র্যাঙ্ক হচ্ছে জেনারেল আর তার লেভেল 1। সে ভাবে যে জেনারেল র্যাঙ্কের কোনো বিষ সে এর আগে দেখেনি। তার কাছে যে ইগ্রিস আছে তার র্যাঙ্কও এলিট নাইট, তার মানে জেনারেল র্যাঙ্ক হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। আর তার এই শ্যাডো বিস্টটাই তার কাছে এখন সব থেকে পাওয়ারফুল বিস্ট। আর এটা হওয়ারই কথা, কেননা সে একটা এস র্যাঙ্ক ডানজেনের বিস্ট, আর যখন সে বেঁচে ছিল তখনও সে বিশাল পাওয়ারফুল ছিল। যাই হোক, এই সময় সেই পিঁপড়েগুলোর কুইনের শ্যাডো বের করার চেষ্টা করে। সে তার দিকে এগিয়ে যায়। সেই সময় এই পিঁপড়েটা তাকে ডাকে আর বলে, আমার কিং, আমাকে একটা নাম দিন। যেটা শুনে সাং জিনভো এই সময় খুবই অবাক হয়। সে বলে, তুমি কথা কি করে বলছো? আমার অন্য কোনো শ্যাডো বিস্টার তো কথা বলতে পারে না। যেটা শুনে ওই পিঁপড়েটা বলে, আমি তো আগেও কথা বলতে পারতাম, সেই কারণে আমি এখনও কথা বলতে পারছি। কিন্তু সাং জিনভো এখনও কিছু বুঝতে পারে না। সে বলে, এরকম তো হওয়ার কথা না, কেননা আমার শ্যাডো বিস্ট আয়রন বা টাস্ক ওরাও তো আগে কথা বলতে পারতো, কিন্তু বিস্ট হওয়ার পর থেকে তো ওরা আর কথা বলতে পারে না। তাহলে তোমার বেলায় এরকম কি করে হচ্ছে? সে এখন নিজে নিজেই ভাবে যে এই শ্যাডো বিস্টের র্যাঙ্ক প্রচুর হাই, এটা জেনারেল র্যাঙ্কের, তাই হয়তো এটা কথা বলতে পারছে। তাহলে তার বাকি শ্যাডো বিস্টরা যখন জেনারেল র্যাঙ্কের হয়ে যাবে তখন হয়তো তারাও কথা বলতে পারবে। আর এরপরে সেই পিঁপড়েটাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে মেরেছি, তারপরেও কি তুমি আমার কথা শুনবে? যার উত্তরে পিঁপড়েটা বলে, আপনি আমাকে মারেননি, আপনি আমাকে একটা নতুন জন্ম দিয়েছেন, আর এই জন্মে আমি আপনার কথাতেই চলবো। আর এই বলে সে জিনভোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তাকে একটা নাম দিতে বলে। এখন জিনভো ভাবে যে একে কী নাম দেওয়া যায়। একে কি আমি অ্যান্ট বলে ডাকবো? না, এরকম অ্যান্ট তো আমার কাছে আরও অনেক আছে। এইভাবেই অনেকক্ষণ ভাবার পরে সে বলে, তোমার নাম হলো বেরু, আমি তোমাকে আজকে থেকে বেরু বলেই ডাকবো। যার এই নাম শুনে সেই পিঁপড়েটাও খুবই খুশি হয়। আর এরপরে সাং জিনভো এগিয়ে যায় সেই রানীটার শ্যাডো বের করার জন্য, আর সে তার সামনে গিয়ে এটা করেও ফেলে। এখন সেই রানীটার শ্যাডো বের হয়ে আসা মাত্রই বাকি সমস্ত পিঁপড়েরা রানীটার কথা শুনতে শুরু করে। যেটা দেখে সাং জিনভো বুঝতে পারে যে সেই আর পিঁপড়েগুলোকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে না। এখন সে এই কথাটা বেরুকে জিজ্ঞাসা করে, যার উত্তরে বেরু বলে যে আমাদের কাজই হচ্ছে রানীর কথা শোনা, তাই এখানকার সব পিঁপড়েরা এখন এটাই করছে। এখন সাং জিনভো এটাও জিজ্ঞাসা করে যে ও তো তোমার মতো জেনারেল র্যাঙ্কের, তাহলে ওর পাওয়ার তোমার থেকে এত কম কেন? যার উত্তরে বেরু বলে, রানীর কাজ হচ্ছে শুধু ডিম পাড়া, আর এরকম শ্যাডো অবস্থাতে সে তো ডিম পারতে পারবে না, তাই ওর কোনো পাওয়ার এখন নেই। যেটা শুনে জিনভো কুইনের শ্যাডোটাকে ক্যান্সেল করে দেয়। সে ভাবে যে আমার টিমে থেকে লড়াই করতে পারবে না, তাকে আমার টিমে রাখার তেমন কোনো দরকার নেই। এখন জিনভো অন্যদিকে দেখতে পায় যে তার অনেকগুলো শ্যাডো বিস্ট সেখান থেকে মানা ক্রিস্টালগুলোকে তুলছিল। জিনভো তাদেরকে দেখে বলে, তোমাদেরকে এগুলো করার কোনো দরকার নেই, কেননা জেজু আইল্যান্ডকে আবার নতুন করে বানাতে এই মানা ক্রিস্টালগুলো দরকার পড়বে, তাই এগুলোকে আমরা এখান থেকে নেব না। আর তার এই কথা মতোই সমস্ত শ্যাডো বিস্টরা তাদের মানা ক্রিস্টালগুলো সেখানেই ফেলে দেয়। আর এখন তার হাতে আমরা একটা ম্যাজিক স্টোন দেখতে পাই, যেটা সে বেরুর ডেড বডি থেকে পেয়েছিল। আর এখন সে বলতে থাকে, এই দ্বীপের থেকে অনেক পিঁপড়ে তো উড়ে বাইরে চলে গেছে, আমরা কি সেই সমস্ত পিঁপড়েগুলোকে মারতে পারবো? তার এই কথা শুনে বেরু এখন তাকে বলে, ওই সমস্ত পিঁপড়েগুলোকে লিড করার মতো এখন কেউ নেই, তাই ওরা বুঝতে পারছে না যে ওরা কি করবে, ওরা এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এরপরেই সাং জিনভো বেরুকে এটা জিজ্ঞাসা করে, তুমি কি বলতে পারবে যে বাইরে প্রায় কতগুলো পিঁপড়ে আছে? যার উত্তরে বেরু বলে, যখন আপনি এখানে
সেখানে আসলেন তখন টোটাল 8700টা পিঁপড়ে ছিল, আর তাদের মধ্যে এখন টোটাল 4000টা পিঁপড়ে বেঁচে আছে। যেটা শুনে সাং জিনহো বলে, বাপরে এখনও এতগুলো, আমি তো ভেবেছিলাম যে আমি হয়তো অনেক পিঁপড়ে মেরে ফেলেছি। যাই হোক বেরু, তুমি কি ওই পিঁপড়েগুলোকে মারতে পারবে? আর এই সময় বেরু বলে, মাস্টার আপনি যদি অর্ডার দেন তাহলে আমি নিশ্চয়ই মেরে ফেলবো। এখন আমরা বাইরের দিকে দেখতে পাই যে জাহাজের মধ্যে সমস্ত গিল্ডরাই এখন এই পিঁপড়েগুলোর সঙ্গে লড়াই করছিল। পার্ক জংসোর গিল্ড, কিহনের গিল্ড, সবাই এই সময় লড়াই করছিল, কিন্তু তবুও তাদের কাছ থেকে বেঁচে অনেক পিঁপড়েরাই মেনল্যান্ডের কাছে চলে গেছিল। আর এখন আমরা দেখতে পাই যে মেনল্যান্ডে ছিল জুহি, সং, ওরা। তারা এই সময় এই সমস্ত পিঁপড়েগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই সময় জুহি মিস্টার সংকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় যে আমরা এই সমস্ত পিঁপড়েগুলোকে মারতে পারবো? যার উত্তরে সং বলে, আমি ঠিক বুঝতে পারছি না, এই পিঁপড়েগুলো খুবই ফাস্ট, আর এখন ওরা আমাদের অনেক কাছেও চলে এসেছে। আর এরপরে তারা দেখতে পায় যে পিঁপড়েগুলো হাওয়াতেই মরতে শুরু করেছে। এখন জুহি, সং বা অন্য কেউই বুঝতে পারে না যে পিঁপড়েগুলো কিভাবে মরলো, কে এদেরকে মারলো। আসলে বেরু এই সময় এই সমস্ত পিঁপড়েগুলোকে মেরেছে, আর সে এতটাই ফাস্ট মেরেছে যে কেউ সেটা খালি চোখে দেখতেও পারেনি। আর এরপরে আমরা জানতে পারি যে সমস্ত গিল্ডরা মিলে বাকি সমস্ত বেঁচে থাকা পিঁপড়েদেরকে মারতে টোটাল 2 দিন লেগে গেছে। আর এই সময় এই পিঁপড়েগুলো শুধুমাত্র জাপান আর কোরিয়ার দিকেই না, বরঞ্চ চায়নার দিকেও অনেক গেছে। আর চায়নাও তৈরি ছিল এই সমস্ত পিঁপড়েগুলোর সঙ্গে লড়াই করার জন্য। এখন একটা জাহাজে সেখানকার ভাইস ক্যাপ্টেন তার ক্যাপ্টেনকে বলে, আপনি অর্ডার দিন, তাহলে আমরা এই সমস্ত পিঁপড়েগুলোকে মারা শুরু করব। কিন্তু তার ক্যাপ্টেন বলে, আমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমাদের হান্টাররাই এই সমস্ত সামলে নেবে। আর এখন আমরা সেখানে একটা হান্টার দেখতে পাই যার বড় বড় চুল ছিল, আর সে 2খানা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে সমস্ত পিঁপড়েগুলোকে দেখা মাত্রই তার তরোয়াল বের করে হাওয়াতেই তরোয়াল চালাতে শুরু করে, আর তাতেই নিমেষের মধ্যে সমস্ত পিঁপড়েগুলো মরে যায়। আর তারপর সে হান্টারটা বলে, এদের সঙ্গে লড়াই করে কোনো মজা নেই, সাং জিনহো যে পিঁপড়েটার সঙ্গে লড়াই করছিল তার সঙ্গে লড়াই করতে হতো, তাহলে হয়তো একটু মজা পেতাম। এখন অন্যদিকে আমেরিকাতেই আমরা স্ক্যাভেঞ্জার গিল্ডের গিল্ড মাস্টার থমাস আন্দ্রেকে দেখতে পাই, যে কিনা একটা ন্যাশনাল লেভেল হান্টার। আর তার সামনে এখন লরা নামের মেয়েটা আসে, যাকে আমরা এর আগে ডংসোর সঙ্গে দেখেছিলাম। এখন এই লরা এসে থমাস আন্দ্রেকে জিজ্ঞাসা করে, সাউথ কোরিয়ার রেড কেমন চলছে? এদিকে থমাস আন্দ্রে সাং জিনবোর পাওয়ার দেখে ভাবে, এখন তো আমার মনে হচ্ছে যে ডংসোর দাদাকে সাং জিনবোই মেরেছিল, আর যদি এরকম হয়েই থাকে তাহলে আমাকে তার বদলা নিতেই হবে। কিন্তু এখন জেজু আইল্যান্ডের রেডের থেকে ও তো একটা হিরো হয়ে গেছে, তাই ওর সঙ্গে দেখা করাটা হয়তো একটু মুশকিলই হবে। এখন ও পুরো দুনিয়াতে ফেমাস, সব দেশ ওর নাম জানে। আর এরপরে লরা থমাসকে জিজ্ঞাসা করে, তাহলে এখন যদি ডংসোর সঙ্গে সাং জিনবোর ফাইট হয় তাহলে আপনি কি করবেন? যার উত্তরে থমাস বলে, তুমি কি এখনো আমাকে চিনলে না? ডংসো হলো স্ক্যাভেঞ্জার গিল্ডের প্রপার্টি, আর স্ক্যাভেঞ্জার গিল্ডটা হলো আমার, আর যে আমার প্রপার্টিতে হাত লাগাবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এখন অন্যদিকে আমরা আবার জেজু আইল্যান্ডের ঘটনা দেখতে পাই, যে এখানে এখন হেলিকপ্টার করে সাউথ কোরিয়ার অনেক মিলিটারিরা নেমেছিল, আর তাদের সঙ্গে এখন পার্ক জংসোর পুরো স্কোয়াডও ছিল। তারা এই সময় দেখতে আসে যে দ্বীপে কোনো পিঁপড়ে বেঁচে গেছে কিনা, থাকলে তারা এখন মেরে ফেলবে। এখন জংসো সেখান থেকে নেমে তার পাশের কয়েকজনকে বলে, তোমাদেরকে একটা গল্প শোনাই। এই বলে সে বলতে শুরু করে, একটা ছেলে ছিল যার একটা ইচ্ছে ছিল, সে অলিম্পিক্সে যাবে। সে খুব খাটাখাটনি করত, আর সে অলিম্পিক্সে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার আগে হঠাৎ করে সে হান্টার হয়ে যায়, যেই কারণে সেই আর অলিম্পিক্সে যেতে পারে না। এই বলেই পার্ক জংসো কাঁদতে শুরু করে, আর তার ভাইস গিল্ড মাস্টার এখন তার পাশ থেকে বলে, আপনি কি আপনার নিজের কথাই বলছেন? যার উত্তরে পার্ক জংসো বলে, হ্যাঁ, আমার একটা স্বপ্ন তো ভেঙেই গেছে, কিন্তু আমার আরও একটা স্বপ্ন আছে এখন, আর সেটাকে আমি পুরো করবই। আমি সাউথ কোরিয়ার সব থেকে বড় গিল্ড বানাবো। এই বলেই পার্ক জংসো সেখানে পড়ে থাকা অনেকগুলো মানা ক্রিস্টাল তার হাতে নেয়, আর সে বলে, যদি এই সমস্ত মানা ক্রিস্টালগুলো আমার হতো তাহলে আমি সাউথ কোরিয়ার সব থেকে বড় গিল্ড বানাতে পারতাম। আর এখন হঠাৎই তার নজরে পড়ে একটা পিঁপড়ে, সে থেকে দেখা মাত্র সেটাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, আর বাকি মিলিটারি ফোর্সদের বলে, আপনারা কোনো চাপ নেবেন না, আমরা এই কারণে এখানে এসেছি, যদি কোনো পিঁপড়ে থাকে আমরা তাদেরকে মেরে ফেলবো। কিন্তু এরপরেই তার ভাইস গিল্ড মাস্টার থেকে অন্যদিকে দেখতে বলে, আর বাকি মিলিটারি সবাইও এখন সেই দিকে দেখে অবাক হয়ে যায়। জংসো দেখতে পায় যে একটা মানুষ একটা উল্টো পাল্টা ড্রেস পরে সেখানে রয়েছে। সে এখন ভাবে যে জেজু আইল্যান্ডে তো শুধুমাত্র তারাই আছে, তাহলে এ আবার কি, কোথা থেকে আসলো? এখন মিলিটারি ফোর্স তার দিকে বন্দুক ধরে, কিন্তু জংসো বলে ওকে মারার কোনো দরকার নেই। এখন জংসো সেই লোকটাকে নিজে বলে, আপনি একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে রয়েছেন, আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আমরা আপনাকে ফায়ার করতে বাধ্য হব। কিন্তু এই সময় এই লোকটা নিজের ভাষায় যে কি বলে সেটা অন্য কেউ বুঝতে পারে না। এই সময় পার্ক জংসো মনে মনে ভাবে, এটা তো কোনো মানুষ না, এটা তো একটা বিস্ট, কিন্তু এরকম কি করে হতে পারে? আর এরপরে তার পেছন থেকে আরও একটা বিস্ট আসে, আর সে একটা চুটকি বাজাতেই সমস্ত মানুষরা মাটিতে পড়ে যায়। এখন এই সামনের বিস্টটা
পেছনের বীজটাকে বলে তুমি কি করছো, যার উত্তরে সে বলে দেখো আমরা এখানে তেমন কোনো সিন বানাতে চাই না, আমি শুধুমাত্র ওদেরকে অজ্ঞান করে দিয়েছি, আর ওদের যখন জ্ঞান ফিরবে তখন ওদের কিছু মনেও থাকবে না। আর এরপরে অন্য বীজটা তাকে জিজ্ঞাসা করে ঠিক আছে এই সমস্ত বাদ দাও, তুমি কি চেক করলে এটা কি ওরই পাওয়ার, যার উত্তরে ওই বীজটা বলে হ্যাঁ আমি চেক করলাম, এই দ্বীপে যা যা হয়েছে সেই সমস্ত কিছু ওর পাওয়ারের মাধ্যমেই হয়েছে। হয়তো এই সমস্ত বীজগুলো এখানে সাংচিনবুর পাওয়ারের কথা বলছিল, তারা হয়তো সেই পাওয়ারটাকে চেনে। এখন এই প্রথম বীজটা বলে কিন্তু তোমার কি মনে হয় ও এরকমভাবে মানুষদেরকে সাহায্য কেন করছে, যার উত্তর অন্য বীজটাও দিতে পারে না, বরঞ্চ সে বলে আমাদেরও তো মাথা ঘামিয়ে লাভ নেই, ও এখানে যা করছে করুক, আমরা আমাদের মতো আমাদের প্ল্যান চালিয়ে যাব। এই বলে সে সেখানে একটা পোর্টাল খোলে আর সেখান দিয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে প্রথম বীজটাকে বলে যায় ও হয়তো এখানেই রয়েছে, মানে সাউথ কোরিয়াতেই রয়েছে, যার উত্তরে প্রথম বীজটা বলে তাহলে কি তুমি ওর সঙ্গে লড়াই করবে না, আর এখন অন্য বীজটা বলে লড়াই করব ঠিক করব, কিন্তু এখন না, এখনও যা করছে ওকে তাই করতে দাও। আর এই বলে সে পোর্টাল দিয়ে ভেতরে চলে যায়। আর এখন দ্বিতীয় বীজটা ভাবতে থাকে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, এই বলে সেও একটা পোর্টাল খুলে তার ভেতর ঢুকে যায়। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং সিজন 2। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী সিজন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।